20 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী ডক্টর পল্লব কুমার দাস পাড়ায় পাড়ায় পুরপ্রচারে ব্যস্ত। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র। সোনারপুর রাজপুর পৌরসভার চেয়ারম্যান ডক্টর পল্লব কুমার দাসের নির্বাচনী প্রচারে সোনারপুর এলাকার বিধায়িকা লাভলি মৈত্র। ডক্টর পল্লব কুমার দাস, যিনি একাধারে নাট্যকার, সঙ্গীত শিল্পী, আবার অন্যদিকে তিনি একজন দক্ষ ডাক্তার। নিজের ডাক্তারি জীবনের সাথে পাল্লা দিয়ে চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক জীবন। সমস্ত দিক দক্ষ হাতে সামলে চলেছেন তিনি। পৌরসভার চেয়ারম্যান হিসেবে তিনি নিজের কাজের নিদর্শন দিয়েছেন বহুবার। আজ আমরা তার সাথেই কথা বলে নিচ্ছি। আমি তৃণা ভট্টাচার্য, ক্যামেরায় স্বর্ণালী পাল ও লাইভে অদিতি সরকারের সাথে প্রভাতী সংবাদ। আমরা বর্তমানে চলে এসেছি রাজপুর সোনারপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমানে 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর পল্লব কুমার দাসের চেম্বারে। আসন্ন পৌরসভা নির্বাচনের সম্বন্ধে তার কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক। কীভাবে রাজনীতিতে এলেন, কীভাবে হঠাৎ ডক্টর থেকে রাজনীতিতে আসা? না, রাজনীতিতে ডাক্তার থেকে আসেনি, ডাক্তারের আগে থেকে এসেছি। মাধ্যমিক পাশ করি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে। তারপর 11-12 সেন্ট জেভিয়ার্সে পড়ি। সেই সময় পড়তে পড়তে সালটা 1982। তো সেই সময় তখন আমাদের ছাত্র পরিষদের একটা টিম এখানে নতুন করে তৈরি হয়েছে, নতুন প্রজন্ম। তখন সবে বামফ্রন্ট সরকার এসছেন 77 সাল। প্রকৃতপক্ষে বলতে কি তখন মানে আমার আশার মূল আকর্ষণ যিনি ছিলেন তিনি ছিলেন, এখন নেই, প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সী। তার বক্তৃতা, তার লেখা, এইসবগুলো পড়তাম। পরবর্তীকালে তার কলকাতায় একটা তার পত্রিকাও বেরোতো, দক্ষিণী বার্তা। আমাদের এক মাস্টারমশাই সেখানে রেগুলার বেসিসে লেখক ছিলেন, তিনিও আজ নেই, ডক্টর প্রসিদ্ধ রায়চৌধুরী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক ছিলেন। তিনিও লিখতেন। তিনি একদিন আমাকে নিয়ে যান প্রথমে ওনার অফিসে, এবং তার সঙ্গে আলাপ, সেই থেকে শুরু। তারপর 1984 সাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন ছাত্র পরিষদ করতেন, তার সঙ্গেও ছাত্র পরিষদের অংশগ্রহণ করি, যখন উনি ছাত্র পরিষদের নেত্রী ছিলেন। এবং ছাত্র পরিষদের থেকেই কিন্তু লোকসভার প্রথম ক্যান্ডিডেট 1984 সাল। তারপর তো সেটা ইতিহাস হয়ে গেছে, ইন্দ্রপতন হয়েছিল ভারতবর্ষের রাজনীতিতে, সম্রাট চট্টোপাধ্যায়কে পরাজিত করে। তখন যাদবপুর লোকসভা, আমাদের এটা তখন দক্ষিণ কলকাতার মধ্যে ছিল, যাদবপুরের মধ্যে ছিল, কিন্তু আমাদের লাগোয়া এই মানিকপুর, চৌহাটি, এগুলো সমস্ত সব তখন যাদবপুর লোকসভার মধ্যে ছিল। সেখানকার প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ছাত্র পরিষদ করি, আমাদের ছাত্র পরিষদের ক্যান্ডিডেট লোকসভায় প্রার্থী হয়েছে, আলাদা একটা উন্মাদনা। তারপর থেকে আমার জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডাক্তারিতে চাপ পাওয়া, তারপর সেখানে যাওয়া, সেখানে মেডিকেল আমাদের যেটা ছাত্র পরিষদের যেটা ইউনিয়ন ছিল সেখানেও পার্টিসিপেশন, এবং সেখানকার ইন্টারনাল যে কলেজের ইলেকশনে সেখানেও প্রতিদ্বন্দ্বিতা করা, কালচারাল ডিপার্টমেন্টটা সামলানো। পরবর্তীকালে জুনিয়র ডাক্তারের আমাদের যে ইউনিট ছিল সেখানেও প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি। তারপর কিছুদিন হাসপাতালে কর্মরত ছিলাম।
সেই সময়টা একটু শেষ ছিল, কিন্তু রাজনীতি থেকে বাইরে কোনো সময় যায় মানে যোগাযোগটা সবসময় ছিল। প্রত্যেক ইলেকশনে আমরা থাকতাম হাঁটতাম, যা হতো হতো, কিন্তু সেই জায়গাটা ডাক্তারি থেকে না, ডাক্তারিতে পড়ার সময় থেকে তার আগে থেকেই আমি রাজনীতির মধ্যে ঢুকেছি। তারপরে প্রফেশন চালিয়ে যাচ্ছে, এখনো দেখছেন এই মুহূর্তে চেম্বারেই পেশেন্ট দেখছি না, এখনো যা দেখা শেষ করলাম আপনাদের সঙ্গে কথা বলছি, দুটো কাজই চালিয়ে যাচ্ছি সময়টা। মানে ডাক্তারি যখন কমপ্লিট করলেন তারপরে ইচ্ছে ছিল যে না রাজনীতিতে আসে আবার থাকবো, বা কোনো সময় মনে হয়েছিল বা বাড়ি থেকে কোনো প্রেশার এসেছিল যে না আর রাজনীতিতে যাওয়া হবে না, এরকম কিছু? না না, আমি বললাম যে আমি ডাক্তারি আগে থেকে ছাত্র জীবন থেকে রাজনীতিতে আছি, নতুন করে আসার ব্যাপার নেই, ছাত্র জীবন থেকে ছিলাম। কিন্তু আমি উঠে দাঁড়ানোটা তখন হয়নি, হয়ে ওঠেনি, কিন্তু সেটা 2009 সালে প্রথম যখন দল আমাকে মিউনিসিপ্যাল ইলেকশনে নমিনেশন দেয় তখন দাঁড়িয়েছি। 2009 হচ্ছে আমার প্রথম। তার আগে তো কলেজে ইলেকশনগুলোতে কন্ডাক্ট করতাম, দায়িত্ব নিয়ে থাকতাম, সেইগুলো তো করেওছি। আর এই দুটো প্রফেশন কোথাও ব্যালেন্স করতে গিয়ে কোথাও মনে হয়নি যে না একটু সময় পেলে ভালো করা কিছু? দেখুন, প্রত্যেক মানুষের তো একটা প্রফেশন থাকে, প্রফেশনটা প্রফেশনের জায়গায়, রাজনীতিটা রাজনীতির জায়গায়, ঠিক আছে? হ্যাঁ, অনেক সময় দুটোকে মানে ব্যালেন্স করতে গেলে আমাকে একটু বেশি খাটতে হয়, ঠিক আছে? সেই খাটুনিটা আমাকে নিতে হয়। এমনও হয়েছে সকাল 7টায় আমাকে বেরিয়ে যেতে হয়েছে ইমার্জেন্সি অপারেশন করে, এসে আমার 10টার মধ্যে ফিরে এসেছি, এসে চেম্বারও করেছি, অফিসও করেছি, পৌরসভায় করেছি, সব চালিয়ে যায়, যতদিন শরীর পারমিট করে চালিয়ে যাও। খুশি কোনটাতে পাই? দুটোতেই। শুনুন, এখানে একটা মানুষ, অসুস্থ মানুষকে সুস্থ করার আনন্দটা আলাদা, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস, তার অনুভূতিটা আলাদা। আর এটা হচ্ছে কোনো মানুষ বিপদে পড়েছে, শারীরিকভাবে নয়, অন্য কোনোভাবে, তার সেই বিপদে তার পাশে দাঁড়ানো, তার দুঃসময় তাকে যদি সাহায্য করতে পারি, বা আমি সাহায্য করতে পারি না, আমি যদি তাকে কোনো তার পাশে দাঁড়িয়ে তার যদি কোনো উপকার হয়, সেটাও একটা আলাদা আনন্দ। দুটোই তো আনন্দ। এবং যদি আপনি দর্শনের কথা বলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, এরা কি বলে গেছে, তাদের বাণীটার মধ্যে দিয়েই তো তারা তো কেউ আর চিকিৎসক নন, কিন্তু তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষকে শুনিয়েছেন। সুতরাং আমরা তো তাদের অনামাত্রই নয়, আমরা চেষ্টা করব তাদের আদর্শকে অনুসরণ করতে। সুতরাং সেই দিক থেকে আর সর্বোপরি এটা একটা দিক, রাজনীতিটা আমাদের যিনি নেত্রী, তার যেটা আদর্শ, মানুষের পাশে দাঁড়ানোটা হচ্ছে তার মূল মন্ত্র, যে কোনো মানুষ। এবং তার যে দেখুন যতগুলো প্রকল্প করেছেন, সমস্ত প্রকল্পগুলো কিন্তু মানুষকে সাহায্য করার জন্য, মানুষের উপকার করার জন্য, মানুষের পাশে থাকার জন্য, বিশেষ করে যারা একটু অর্থনৈতিকভাবে যারা একটু পিছিয়ে পড়া মানুষ, তাদের পাশে আরো বেশি করে যাতে তাদেরকে একটু সাহায্যের হাত বাড়ানো যায়, তা সেটা একটা আলাদা অনুভূতি। সেটা করতে পেরে একটা মানসিক তৃপ্তি। আমি তো এই তৃপ্তিটা কোনো ঐশ্বর্য সুখ দিয়ে বোঝাতে পারবেন না, এটা সম্পূর্ণ ভিতর থেকে আছে, এটা আবেগ থেকে হয়। এটা আপনার এই পুরো রাজনৈতিক কর্মজীবনে মানে কি কি করেছেন যেটার জন্য মানুষ আপনার আবার পাশে থাকতে মনে করে? সেটা মানুষ বলবে, আমি কি করেছি সেটার কথা নয়, সেটা মানুষকে জিজ্ঞেস করবে, মানুষ বলবে। যেটা আমার নিজের মুখে বলার মতো ঠিক নয়, সেটা মানুষ বলবে। আর আপনার দলের এখন যে গোষ্ঠীতন্ত্রটা চলছে, তার জন্য কি ধরনের প্রভাব পড়তে পারে, বা সেটাকে কিভাবে আপনারা এড়িয়ে চলছেন, বা সেটাকে সমস্যাটাকে মেটাচ্ছেন না কি করছেন, সেই বিষয়ে যদি একটু কিছু বলেন। এইটা কি? এটা হাত তো
একসঙ্গে একটা এই হাতের মধ্যে প্রত্যেকটা আঙুল আছে, হ্যাঁ, প্রত্যেকটা আঙুলের সাইজ কিন্তু আলাদা, অ্যানাটমিক্যালি আলাদা, প্রত্যেকটা আঙুলের কিন্তু ফাংশন আছে, প্রত্যেকটা আঙুলের জয়েন্ট আলাদা, লিগামেন্ট আলাদা, টেন্ডেন্স আলাদা আছে তো, কিন্তু তারা কোন জায়গায় বাঁধা বলুন তো? এই জায়গায় রিস্ট থেকে কিন্তু পাম্পটা নেমেছে, প্রত্যেকেরই টেন্ডেন্স গুলো কিন্তু এইখানে এসে জুড়েছে। আমার দল একটা এত বড় দল, সেই দলে এত মানুষ, এত কর্মী, প্রত্যেকের মত এক হবে? কোনোদিনই হতে পারে না, কোনো দলেই নেই, কিন্তু তারা সব এই জায়গাটায় বাঁধা। আমাদের নেত্রী একটা, তিনি যেটা বলবেন সেটাই হবে, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ নেই। প্রত্যেকের মতামত আলাদা হতে পারে, আপনার মত আমার মত আলাদা হতে পারে, ঠিক আছে, মতান্তর হতে পারে, কিন্তু মনান্তর হয় না, সেটা নেই কিছু। আমার মতের সঙ্গে আপনার মত আলাদা, ওনার সঙ্গে ওনার মত আলাদা হতেই পারে, কিন্তু একটা জায়গায় বসাবো প্রত্যেক। যখন একটা জায়গায় কালেক্টিভলি আমরা একটা সিদ্ধান্ত নিয়ে এগোই, তখন সবাই আমরা এক। আচ্ছা, আপনারা বিরোধীদের সাথে আপনি কিভাবে মোকাবিলা করবেন বলে মনে করছেন? আমার মোকাবিলা করার দরকারই, মানুষ মোকাবিলা করছে, আমরা কেন মোকাবিলা করতে যাবো? আমরা তো এতগুলো ভোট হলো, আমরা তো দেখছি, বিধানসভা হলো, ক্যালকাটা কর্পোরেশন হলো, এতগুলো পরে আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর কর্পোরেশন হলো, আমরা তো দেখছি বিরোধী। আমরা যেখানে যাচ্ছি আমরা, তবে কেউ আত্মতুষ্টিতে কেউ বলছি না, যে কোনো বিরোধীকে আমরা কোনো ছোট করে দেখার কোনো জায়গা নেই, কিন্তু বলবেটা কি? আপনি বলুন তো, বলবেটা কি? আপনি কেন্দ্রীয় সরকারের যতগুলো প্রকল্প দেখছেন, ব্যাংক থেকে, LIC থেকে, এয়ার ইন্ডিয়া থেকে, সব বাইরে ছেড়ে দিচ্ছেন। আপনি সমস্ত প্রকল্পগুলোকে প্রাইভেটাইজেশন করে দিচ্ছেন, বেসরকারীকরণ করে দিচ্ছেন, বিক্রি করে দিচ্ছেন দাদা। আর আপনি ভারত মাতা কি জয় বললে হবে? মানুষ দেখছে না গ্যাসের দামটা কোথায় ছিল আর কোথায় গেছে, দেখছি। আর যারা লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, মানবিক, সমব্যথী যারা পাচ্ছেন, তারা মানুষ বিচার করবে, আমাদের বলা করে মানুষ দেখছে, সমস্ত কিছু দেখছে। দেখুন, মানুষের উপরে কিছু না, মানুষকে এত বোকা ভাববেন না, মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান, তারা ঠিক করে রেখেছে কি করবে, এবং সেটা আগামী দিনে ভোট বাক্সে তার প্রতিফলন করবে। আমাদের কিচ্ছু করতে হবে, আমরা শুধু কি করেছি, আর মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো, 5 বছরে আমরা পৌরসভায় কি কি উন্নয়নমূলক কাজ করেছি, সেইগুলো মানুষের কাছে তুলে ধরছি, ব্যাস, এর বেশি আমাদের কিচ্ছু করণীয় নেই। নির্বাচনের পরে আপনার যদি কোনো প্রকল্প যেটা আপনার মাথার মধ্যে আছে, সেগুলো কি, বা কোন প্রকল্পটাকে প্রায়োরিটি দিচ্ছেন সেটা নিয়ে? আমাদের জলের যে প্রকল্পটা চলছে, তার সেকেন্ড ফেজ চলছে। ফার্স্ট ফেজের 95% কাজ হয়ে গেছে, সেকেন্ড ফেজ অনগোয়িং, থার্ড ফেজ কমপ্লিট করা। এটা প্রত্যেকের বাড়ি বাড়ি জল। আর নিকাশি ব্যবস্থার জন্য ইতিমধ্যে আমরা ডিপিআর দিয়েছি, সেটা মিউনিসিপ্যালিটি থেকে পঞ্চায়েতের মধ্য দিয়ে খাল, এই ডিপিআরটা আমরা জমা দিয়েছি। ফেজ ওয়াইজ সেটা কাজ শুরু হবে। অলরেডি তাদের ভিজিট হয়ে গেছে, সাইট ভিজিট হয়ে গেছে, সাইট ইন্সপেকশন যেটাকে বলে হয়ে গেছে। শর্ট ফেজ, মিড ফেজ, লং ফেজ এই ধরে ধরে করছে। ভোটটা না হলে হয়তো এতদিন শুরু হয়ে যেত, হয়তো জুন জুলাই মাস থেকে শুরু হয়ে যেত। আর এই মহামারীর মধ্যে এই যে ভোটের এই সব যে চলছে, তো সেই ব্যাপারে আপনাদের কি ধরনের আপনারা স্টেপ নিচ্ছেন যাতে ভোটের মধ্যে প্রবলেম না হয়? রাজপুর সোনারপুর পৌরসভায় 100%-এর মানুষের ফার্স্ট ডোজ হয়ে গেছে, 80% মানুষের সেকেন্ড ডোজ হয়ে গেছে, ঠিক আছে। আর যাদের বাকি আছে তাদের হচ্ছে ডেট আসেনি বলে হচ্ছে। 14 থেকে 18 বাচ্চাদের সমস্ত সেকেন্ড ডোজ কমপ্লিশনের পথে। আমাদের মিউনিসিপ্যালিটির এমন একজনকে দেখাতে পারবো না যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, CBSE দেবে যারা 2টো ডোজ নিয়ে দেবে। আমার যা ইনফ্রাস্ট্রাকচার করেছিলাম, প্রত্যেকটা জায়গায় স্যানিটাইজেশন থেকে আরম্ভ করে সব করেছি, কি বাকি আছে? আর ভোট না হলে আমাদের কিছু ব্যাপার ছিল না, হলেও নেই, না হলেও নেই। কিন্তু 8 দফায় বাইরে থেকে যখন লোকসভার বিধানসভার ভোটগুলো হলো, তারা এসে যখন এইটা বাড়ালো, সেই ব্যাপারটা কিন্তু কেউ বলছে না, চলবে, কোনো অসুবিধা নেই। এত তো ভোট হয়েছে, কোথায় এখন কোভিডের, এখন তো আর সেই জায়গাটা নেই। মাঝখানে অমিক্রন এসেছিল,
অমিক্রন এর জন্য কিছুটা অমিক্রনটা কি বলতো, অমিক্রনটা ইনফেক্টিভ বেশি, কিন্তু ভিরুলেন্স অতটা ছিল না। যার জন্য এবারে কিন্তু আমরা অনেক মানুষকে অনেক কম মানুষকে হারিয়েছি, যেটা আগের ফেজে অনেক মানুষ আমাদের ছেড়ে চলে গেছিলেন, এবারে এই ফেজে কিন্তু সেইটা হয়নি। আর যত দেখুন পৃথিবী থাকবে, রোগও থাকবে, রোগের প্রতিকারও হবে, মেডিকেল সায়েন্স নতুন নতুন আবিষ্কারও করবে, এবং তবে তার জন্য কিছুটা ওয়েট করতে হবে, সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার দিকে নেই, তবে সতর্ক থাকতে হবে। এই যে আপনি মাস্ক করে আছেন, আমি মাস্ক করে আছি, মাস্কটা কিন্তু আমাদের এখনো 1 বছর পরে থাকতে হবে, এটা আমাদের কম্পালসারি, এটা আমরা সবসময় প্রচার করছি। মাস্ক করে আসুন, ভোট কেন্দ্রে মাস্ক ছাড়া অ্যালাউ। আর নিজের সহকর্মীদের কিছু আপনি বলতে চান এই মুহূর্তে? নিজের সহকর্মীদের কিছু বলতে চান এই ভোটে? না, সহকর্মীদের আমার বলবার কিছু নেই, কারণ তারা সবাই সচেতন, এবং তারা সবাই যথেষ্ট জ্ঞানী, আমার থেকে অনেক বেশি জ্ঞানী থাকতে পারে। আমি একটাই কথা বলবো যে প্রত্যেকে আমাদের যেটা প্রকল্পগুলো হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প, এবং গত 5 বছরের পৌরসভা যে কাজগুলো করেছে, সেগুলো মানুষের কাছে তুলে ধরবেন বিনীতভাবে, নম্রভাবে। এইটুকু আমি সবসময় বলবো যে সবসময় আমরা যেন সবাই বিনয়ী থাকুন, নম্র থাকুন, মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, ভালো ব্যবহার করুন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। ক্যামেরায় স্বর্ণালী পাল, লাইভে অদিতি সরকারের সাথে আমি তৃণা ভট্টাচার্য, প্রভাতী সংবাদ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই ভিডিওটি লাইক করুন এবং অনেক অনেক শেয়ার করুন। দৈনন্দিন সংবাদ সবার প্রথমে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করুন।